সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা। বর্তমানে এক বিশেষ পরিস্থিতির কারণে আমরা সরাসরি শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি না, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছেন। তেমনি একটি বিশেষ ব্যবস্থাপনায় শ্রেণী কার্যক্রম নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হচ্ছি। তোমাদের সকলকেই সুপ্রিয় শিক্ষার্থী, সকলকেই অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা আজ আলোচনা করব নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ ফসল চাষ পদ্ধতি এর পাঠ অংশটুকু নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি ধান সম্পর্কিত বিষয়ে। শিক্ষার্থীরা, আজকের এই আলোচনাটি সম্পন্ন হলে আমরা যে বিষয়গুলো জানতে পারব তা হচ্ছে পাট চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারব। এছাড়াও বোর্ড পরীক্ষায় পাঠ পরিচ্ছেদ থেকে কি কি বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই অংশটুকু থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে আমরা সেই অংশটুকু নিয়েও আলোচনা করব। তাহলে প্রথমে চলে আসি পাট চাষ পদ্ধতি। পাট চাষ পদ্ধতি যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা আমাদের প্রথম যে বিষয়টি একটু জানা প্রয়োজন সেটি হচ্ছে আমাদের এই যে বাংলাদেশ, এখানে অসংখ্য নদী রয়েছে, যেমন ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা ইত্যাদি। এই নদীগুলো পলিবাহিত উর্বর সমভূমি আমাদের এই বাংলাদেশে বহন করে নিয়ে আসে, যার কারণে এই মাটিতে খুব ভালো পাট জন্মে। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, জাপান প্রভৃতি দেশেও পাট চাষ করা হয়ে থাকে। প্রথমেই আসি জমি নির্বাচন। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, উর্বর দোআঁশ মাটি পাট চাষের জন্য সবচেয়ে উপযোগী। তবে বেলে ও এঁটেল মাটি ছাড়া সব জমিতেই পাট চাষ করা যায়। যে জমিতে বর্ষার শেষের দিকে পলি পড়ে সে জমি পাট চাষের জন্য উত্তম। তোষা পাট উঁচু জমিতে এবং দেশি পাট উঁচু ও নিচু দু ধরনের জমিতেই চাষ করা যায়। শিক্ষার্থীরা, আমি শুরুতেই যে কথাটি বলছিলাম, আমাদের এই বাংলাদেশ নদীবাহিত পলি বহন করে নিয়ে আসার জন্য আমাদের এই বাংলাদেশে খুব ভালো পাট চাষ হয়ে থাকে। এবং বিষয়টা আমরা যদি একটু খেয়াল করে দেখি, সাধারণত নদীর তীরবর্তী পলি জমে এই এলাকাগুলোতেই কিন্তু ভালো পাট চাষ হয়ে থাকে। এবং যে কারণেই বলা হয়েছে যে বর্ষার শেষের দিকে পলি পড়ে এমন জমি নির্বাচন করা উত্তম। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো পাটের জাতের বিষয়ে। পাটের বিভিন্ন ধরনের বা অনেক ধরনের জাত রয়েছে। আমরা হয়তোবা ইতিমধ্যেই জেনে গেছি যে আমাদের বাংলাদেশে একটি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠান, যেটি অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত যুগোপযোগী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 17টি দেশি, 16টি তোষা বা বগি পাট, 2টি কেনাফ ও একটি মেস্তা জাতের পাটের জাত উদ্ভাবন ও অবমুক্ত করেছে। এর মাঝে আমরা কয়েকটি জাতের নাম একটু শিখব। দেশি পাটের জাত হতে পারে সবুজ পাট, আশু পাট ইত্যাদি। তোষা পাটের জাতের নাম হতে পারে ফাল্গুনী তোষা, চীন সুরা গ্রিন ইত্যাদি। কেনাফ জাতের পাটের নাম হতে পারে HC2, AEC95। মেস্তা জাতীয় পাটের জাত হতে পারে HC24,
বা টানিমেস্তা। শিক্ষার্থীরা, পাটের জাতের নামগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা পরীক্ষায় বহু নির্বাচনী অংশে এখান থেকে প্রশ্ন এসে থাকতে পারে। এবার আসি প্রথমে জমি চাষ সম্পর্কিত বিষয়। সাধারণত ফাল্গুন চৈত্র মাসে 2-1 পশলা বৃষ্টি হওয়ার সাথে সাথে জমি চাষ করতে হয়। রবি ফসল তোলার পরই জমি চাষ করা উচিত। সাধারণত 5 থেকে 6টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটির ঢেলা ভেঙে সমান করতে হয়। পাটের বীজ ছোট বলে সাধারণত মাটির দলা ভেঙে মিহি করতে হয় এবং আগাছা থাকলে তা পূর্ববর্তী ফসলের শিকড়ের সাথে উঠিয়ে ফেলতে হবে, নতুবা বীজ আশানুরূপভাবে গজাবে না। সার প্রয়োগ। পাটের জমিতে সঠিক সময়ে পরিমাণ মতো সার ব্যবহার করে পাটের ফলন সহজেই বৃদ্ধি করা যায়। পাটের জমিতে সঠিক সময়ে জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সার পরিমাণে কম লাগে, তবে মাটিতে দস্তা ও গন্ধকের অভাব অনুভূত না হলে জিপসাম ও জিঙ্ক সালফেট ব্যবহারের প্রয়োজন নেই। এবার আসি বীজ বপন পরবর্তী সার প্রয়োগের কথায়। সাধারণত জমি নিড়ানি দিয়ে আগাছা মুক্ত করে হেক্টর প্রতি 50 কেজি ইউরিয়া ও অন্যান্য জাতের বেলায় হেক্টর প্রতি 100 কেজি ইউরিয়া কিছু পরিমাণ শুকনো মাটির সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে এবং হো বা নিড়ানি যন্ত্রের সাহায্যে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, যেন সবগুলো সার সঠিকভাবে মাটিতে মিশে যেতে পারে। তবে একটি বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে সার প্রয়োগের সময় মাটিতে যেন পর্যাপ্ত পরিমাণে রস থাকে, তাহলে সার খুব সহজেই মাটির সাথে মিশিয়ে যেতে পারবে। এবার আসি বীজ শোধনের কথায়। ফসল চাষ করার জন্য বীজ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা যদি বীজ শোধন করা না হয় তাহলে বীজ বাহিত ছত্রাক ফসলের ক্ষতি করার সমূহ সম্ভাবনা থাকতে পারে, যে কারণে প্রতি কেজি পাট বীজের সাথে রিডোমিল বা ক্যাপটান 75 ভাগ বালাইনাশক মিশিয়ে বীজ শোধন করে নিতে হয়। বীজ বপনের সময় সাধারণত পাট জাত ভেদে 15 ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বপন করা যায়। বপন পদ্ধতি। জমিতে পাট বীজ সারিতে ও ছিটিয়ে এই দুই ভাবে বপন করা যায়। সারিতে বীজ বপন করলে বীজের পরিমাণ কম লাগে। সাধারণত এক সারি থেকে অন্য সারির দূরত্ব 25 থেকে 30 সেন্টিমিটার এবং সারিতে বীজ থেকে বীজের দূরত্ব 7 থেকে 10 সেন্টিমিটার। আবার আমরা যদি ছিটানো পদ্ধতির মাধ্যমে ব্যবহার করি তাহলে কি হচ্ছে, আমাদের বীজ বেশি লাগবে। একটি বিষয় খেয়াল করা প্রয়োজন, বীজ ছেটানোর পূর্বে অবশ্যই জমিতে জো অবস্থা আসতে হবে, নতুবা বীজ সঠিকভাবে মাটিতে মিশবে না। চারা পাতলাকরণ, অর্থাৎ বীজ বপন পরবর্তী সময়ে আমাদের কি কি কার্যক্রম রয়েছে। সাধারণত চারা গজানোর 15 থেকে 20 দিন পর দ্বিতীয়বার 35 থেকে 40 দিনের মধ্যে এবং শেষবারে 45 থেকে 50 দিনের মধ্যে নিড়ানি দিয়ে মাটি আলগা করে দিতে হয় এবং আগাছা পরিষ্কার করতে হয়। সেচ ও নিকাশ ব্যবস্থা। শিক্ষার্থীরা খেয়াল করো, পাটের জমিতে খরা দেখা দিলে সেচের ব্যবস্থা করতে হবে এবং জমিতে পানি জমে থাকলে তা নিকাশের ব্যবস্থা করতে হবে। খেয়াল করে দেখো, পাট
জমির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যখন পাট গাছ ছোট অবস্থায় থাকবে তখন অবশ্যই জমিতে পানি জমতে দেওয়া যাবে না, যে কারণে পানি নিকাশের খুব ভালো ব্যবস্থা থাকা প্রয়োজন। এবার আমরা দেখব পোকামাকড় সম্পর্কিত বিষয়। পাট খেতে সাধারণত বিছা পোকা, উড়চুঙা, চেলে পোকা, ঘোড়া পোকা, মাকড় ইত্যাদি আক্রমণ করে থাকে। শিক্ষার্থীরা, আমরা আজ কয়েকটি পোকার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রথমেই আসি বিছা পোকা। এই পোকাটি এরা কচি ও বয়স্ক সব পাতাই খেয়ে ফেলে। দলবদ্ধভাবে থাকা অবস্থায় কীড়াগুলো পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে সাদা পাতলা পর্দার মতো করে ফেলে এবং আক্রান্ত পাতাগুলো দূর থেকে সহজেই দৃশ্যমান হয়। যদি আক্রমণ ব্যাপক আকারে হয়ে যায় তখন এরা কচি পাতাও খেয়ে ফেলতে পারে। সাধারণত ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর 6 থেকে 7 দিন পর্যন্ত এই বাচ্চাগুলো পাতার উল্টো দিকে দলবদ্ধভাবে থাকে। পরে এরা আস্তে আস্তে পুরো গাছে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা, আমরা বিছা পোকার ছবি দেখতে পাচ্ছি। আমাদের ছবিগুলো মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, কেননা বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের জন্য চিত্রভিত্তিক প্রশ্ন যদি এসে থাকে তাহলে এই অংশগুলো আমাদের অনেকাংশেই সহযোগিতা করতে পারে। এবার আসি দমন পদ্ধতিতে। বিছা পোকা থেকে দমন পদ্ধতির আমরা কি করতে পারি? পাটের পাতায় ডিমের গাদা দেখলে ডিমের গাদা সহ পাতা তুলে ধ্বংস করতে হবে। সাধারণত আক্রমণের প্রথম পর্যায়ে যখন ডিম থেকে কীড়াগুলো বের হয়ে দলবদ্ধভাবে থাকবে তখন পোকাসহ পাতাটি তুলে পায়ে চাপ দিয়ে বা গর্তে চাপা দিয়ে অথবা অল্প কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মারা যেতে পারে। পাট কাটার পর শুকনো জমি চাষ করলে মাটির নিচে লুকিয়ে থাকা পুত্তলি অর্থাৎ পোকার যে বীজ ডিম রয়েছে এই অংশগুলো বের হয়ে আসে এবং উপকারী পাখি যারা আছে এরা খেয়ে আমাদের সহযোগিতা করে থাকে। বিছা পোকা যাতে আক্রান্ত ক্ষেত থেকে অন্য ক্ষেতে ছড়াতে না পারে সেজন্য আমরা কি করতে পারি? আক্রান্ত ক্ষেতের চারদিকে প্রতিবন্ধক নালা তৈরি করে কেরোসিন মিশ্রিত পানি দেয়া যেতে পারে। সবশেষে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী রাসায়নিক ঔষধ ব্যবহার করা যেতে পারে। যদি আক্রমণ কোনোভাবেই রক্ষা করা না যায় তখন রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা উত্তম। এবার আসি উড়চুঙার কথায়। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, উড়চুঙা এরা সাধারণত জমিতে গর্ত তৈরি করে দিনের বেলায় গর্তে বসবাস করে এবং সন্ধে বেলায় গর্ত থেকে বের হয়ে চারা পাট গাছের গোড়া কেটে গর্তে নিয়ে যায়। এতে পাট খেতে মাঝে মাঝে গাছ শূন্য হয়ে যায়। অনাবৃষ্টির সময় এদের আক্রমণ বেশি হয় এবং প্রচুর বৃষ্টিপাতের পর আক্রমণ কমে যায়। সাধারণত পূর্ণবয়স্ক পোকা পাট গাছের শিকড় ও কাণ্ডের গোড়ার অংশ খেয়ে ফেলে। উড়চুঙা থেকে রক্ষা পাবার জন্য আমরা কি করতে পারি? সাধারণত প্রতি বছর যেসব জমিতে উড়চুঙার আক্রমণ দেখা যায় সেখানে সাধারণ পরিমাণের চেয়ে বেশি করে বীজ বপন করতে হবে। আক্রান্ত জমিতে 8 থেকে 9 সেন্টিমিটার পর পর ঘন গাছ পাতলা করে দিতে হবে। সম্ভব হলে নিকটস্থ জলাশয় থেকে আক্রান্ত জমিতে পানি সেচের ব্যবস্থা করতে হবে। জমি চাষের সময় নির্ধারিত মাত্রায় রাসায়নিক বালাইনাশক প্রয়োগের ব্যবস্থা করতে হবে। গর্তে কীটনাশক দেওয়া যেতে পারে অথবা
বিষ টোপ ব্যবহার করা যেতে পারে। শিক্ষার্থীরা, এছাড়াও আরো কিছু পোকা রয়েছে, যেমন ঘোড়া পোকা, চেলা পোকা, মাকড় ইত্যাদি। আমরা এবার একটু রোগ সম্পর্কিত বিষয়ে দেখব। শিক্ষার্থীরা, পাট গাছে সাধারণত কাণ্ড পচা, কালো পট্টি, গোড়া পচা, শুকনো ক্ষত, ঢলে পড়া ইত্যাদি রোগ দেখা যায়। এর মাঝে আমরা কয়েকটি রোগের লক্ষণ ও দমন পদ্ধতি জানার চেষ্টা করব। প্রথমেই রয়েছে কাণ্ড পচা রোগ। সাধারণত পাতা ও কাণ্ডে গাঢ় বাদামি রঙের দাগ দেখা যায়। এ দাগগুলো গাছের গোড়া থেকে আগা পর্যন্ত যে কোনো অংশে দেখা দিতে পারে। সাধারণত কেনাফ ও মেস্তা পাটে এই রোগ বেশি দেখা যায়। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো কালো পট্টি রোগ। এ রোগের লক্ষণ প্রায় কাণ্ড পচা রোগের মতোই, তবে এতে কাণ্ডে কালো রঙের বেষ্টনীর মতো দাগ পড়ে। আক্রান্ত স্থান ঘষলে হাতে কালো গুড়ার মতো দাগ দেখা যায়। এই রোগ হলে গাছ শুকিয়ে মারা যায়। শুকনো ক্ষত। এ রোগটি শুধু দেশি জাতের পাটের বেলাতেই দেখা যায়। চারা অবস্থায় আক্রমণ করলে চারাগুলো মারা যেতে পারে। সাধারণত বড় গাছে যদি আক্রমণ করে থাকে তাহলে কাণ্ড কালচে দাগ পড়ে, আক্রান্ত স্থান ফেটে যায় এবং ক্ষতস্থানে জীবাণু সৃষ্টি হয়। এই জীবাণুগুলো আবার বাতাসে উড়ে, ফলে এরা অন্য জমিতে সহজে আক্রমণ করতে পারে। আক্রান্ত ফল কালো ও আকারে ছোট হয়। এই রোগে গাছ মরে না, তবে আক্রান্ত অংশ শক্ত হয়ে যায়, ফলে আমরা ভালো মানের আঁশ পেতে পারি না। শিক্ষার্থীরা, আমরা এবার একটু দেখব এই রোগগুলো থেকে আমাদের কিভাবে আমরা এখান থেকে আমরা রেহাই পেতে পারি। খেয়াল করে দেখো, কাণ্ড পচা, কালো পট্টি ও শুকনো ক্ষত এই তিনটি রোগই বীজ, মাটি ও বায়ুবাহী। খুব গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। এদের প্রতিকারের ব্যবস্থাও ঠিক একই ধরনের। যেমন পাট কাটার পর জমির আগাছা, আবর্জনা ও পরিত্যক্ত গাছের গোড়া উপড়িয়ে পুড়িয়ে ফেলতে হবে। জমি থেকে সর্বদা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। রোগ দেখা দেওয়ার সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। রাসায়নিক ঔষধ ছেটানোর ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা, এবার আমরা একটু জানার চেষ্টা করব পাট জমি থেকে সংগ্রহ করার পরের যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। প্রথমেই আসি পাট জাগ দেয়া। সাধারণত জমি থেকে পাট সঠিক সময়ে যদি আমরা না কাটতে পারি তাহলে ভালো মানের আঁশ পাওয়া যায় না, যে কারণে আষাঢ় শ্রাবণ মাসে বেশি দেশি জাতের পাট এবং শ্রাবণ ভাদ্র মাসে তোষা জাতের পাট কাটতে হয়। গাছে ফুল আসলেই বুঝতে হবে পাট কাটার উপযুক্ত হয়েছে। তখন পাট গাছগুলোকে কেটে সাধারণত মাটিতে বিছিয়ে রাখতে হয়, যেন পাতাগুলো ঝরে যায়। পাতা ঝরে গেলে পাট খুব সহজেই জাগ দেয়া যায়। শিক্ষার্থীরা, সাধারণত 10 থেকে 15টি আটি একদিকে গোড়া রেখে তারপর উল্টো দিকে গোড়া রেখে আরো কিছু আটি রেখে এভাবে সাজিয়ে সাজিয়ে পাট জাগ দেয়া যেতে পারে। খেয়াল রাখতে হবে যাতে জাকের ওপর 30 সেন্টিমিটার এবং নিচে 60 সেন্টিমিটার পানি থাকে। প্রতি 1000 কেজি পাটের জন্য 1 কেজি ইউরিয়া ব্যবহার করা যেতে পারে। শিক্ষার্থীরা, এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য আমি শেয়ার করছি। সেটি হচ্ছে আমাদের
প্রাচীন পদ্ধতি বা পূর্বে সনাতন যে পদ্ধতিটি রয়েছে, আমরা পানিতে ভিজিয়ে পাটের জাগ দেওয়া বা আঁশ পচানোর ব্যবস্থা করতাম। বর্তমানে বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে একটি পদ্ধতি উদ্ভাবন করেছে, যার ফলে অতি সহজে অল্প পানিতে পাট পচানোর ব্যবস্থা করা যেতে পারে, আমরা যাকে রিবন রেটিং পদ্ধতি বলে থাকি। শিক্ষার্থীরা খেয়াল করো, পাট পচনের সময় নির্ধারণ। সাধারণত পাট গাছের আটি পানিতে ডুবানোর 10 থেকে 11 দিন পর থেকেই পাটের পচন পরীক্ষা করতে হবে। সাধারণত পাটের জাগ থেকে 4 থেকে 5টি পাট গাছ টেনে বের করে নিয়ে যদি সহজেই ছাল বা আঁশ পৃথক করা যায়, তখন বুঝতে হবে পচন সম্পন্ন হয়েছে। সাধারণত গরম আবহাওয়ায় 12 থেকে 14 দিন এবং ঠান্ডা আবহাওয়ায় 20 থেকে 25 দিনের মধ্যেই পাট পচে যায়। গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। আঁশ ছড়ানো ও পরিষ্কারকরণ। পচার পর দুভাবে আঁশ ছড়ানো যেতে পারে। পানি থেকে প্রতিটি আটি উঠিয়ে এবং শুকনো জায়গায় বসে প্রতিটি গাছ থেকে আলাদাভাবে আঁশ সংগ্রহ করে এগুলোকে আমরা পানিতে ধুয়ে ব্যবস্থা করতে পারি, অথবা হাঁটু বা কোমর পানিতে দাঁড়িয়ে গাছের পাটের আটির গোড়ায় কাঠ বা বাঁশের মুগুর দ্বারা পেটানো হয়, ফলে গোড়ার অংশ থেকে পেঁচিয়ে নিয়ে পানির ওপরে সমান্তরালভাবে সামনে পেছনে ঠেলা দিলেই আঁশগুলো বের হয়ে আসে। এভাবেও আঁশগুলোকে সংগ্রহ করা যেতে পারে। আমরা দেখব আঁশ শুকানোর কথা। শিক্ষার্থীরা খেয়াল করো, সাধারণত প্রখর সূর্যালোকে বাঁশের আঁশ তৈরি করে আঁশ শুকানোর ব্যবস্থা করা যেতে পারে। যদি আঁশ কম করে শুকানো হয়, অর্থাৎ ভেজা থাকে, তাহলে আঁশে পচন ধরার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে। এতে আঁশের গুণগত মান খুব খারাপ হয়ে যায়। সাধারণত সঠিকভাবে পাটের আঁশ শুকিয়ে এগুলোকে আমরা গুদামে সংরক্ষণ করতে পারি। ফলন। জাতভেদে সাধারণত ফলন তারতম্য হতে পারে, তবে তোষা পাটের তুলনায় দেশি পাটের ফলন সামান্য পরিমাণ বেশি হয়ে থাকে। শিক্ষার্থীরা এবার আমরা একটু দেখব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পাটের কি গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীরা, পাট একটি আঁশ জাতীয় ফসল। বাংলাদেশে উৎপাদিত অর্থকরী ফসলগুলোর মধ্যে পাটের স্থান সর্বশীর্ষে। পাটের ব্যবহারিক উপযোগিতা, অর্থনৈতিক গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে পাটকে সোনালী আঁশ নামে অভিহিত করা হয়, কেননা পাটজাত পণ্য দেশের বাইরে রপ্তানি করার মাধ্যমে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি, এবং এ কারণেই আমরা একে সোনালী আঁশ বলে থাকি। পাট ফসলটি যে সময়ে জন্মায় সে সময় বৃষ্টি বেশি হয়ে থাকে, ফলে সেচের প্রয়োজন হয় না। তবে পাট ফসলটি খরা ও জলাবদ্ধতা দুটিই সহ্য করতে পারে। গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, সাধারণত বাংলাদেশে দু জাতেরই পাটের চাষ করা হয়ে থাকে। যখন গাছগুলো ছোট অবস্থায় থাকে তখন আমরা আগাছা বা নিড়ানির মাধ্যমে বা জমি পাতলাকরণের মাধ্যমে আমরা এই গাছগুলোকে সবজি হিসেবে বা শাক হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত কৃষিজাত শিল্পে, ঔষধ শিল্পে, পরিবেশ সংরক্ষণে পাটের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা, আমরা এবার একটু জানার চেষ্টা করব এই পরিচ্ছেদ থেকে, অর্থাৎ এই পাঠ অংশটুকু থেকে কি কি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, আমি এর মাঝে নমুনা হিসেবে কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। যেমন
নিচের কোনটি পাটের কচি ও বয়স্ক উভয় পাতা খেয়ে ফেলে? আমরা যে পোকাগুলোর নাম দেখতে পেয়েছি সেখানে পোকার আক্রমণের লক্ষণ থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। আবার আমরা যে রোগগুলো দেখেছি সেই রোগগুলো সাধারণত রোগের লক্ষণগুলো থেকে আসতে পারে, অথবা কোন জাতের পাটে কোন রোগটি বেশি আক্রান্ত হয়ে থাকে সেখান থেকেও বহু নির্বাচনে আসতে পারে। সাধারণত আবহাওয়ার কোন পরিবেশে পাট গাছ দ্রুত পচে? গরম পরিবেশে অবশ্যই। পাট বীজ শোধনের জন্য কোনটি ব্যবহৃত হয়? রিডোমিল। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খেয়াল করে দেখো, পোকা নিয়ন্ত্রণে পানির সাথে নিমের সবুজ পাতার রসের অনুপাতের কি পরিমাণ হবে? 2:5। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এবার কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন দেখব। হতে পারে উন্নত জাতের পাটের দুটি জাতের নাম লিখো। আমরা যেটি আলোচনার শুরুতেই জেনে এসেছি। কেমন মাটিতে পাট ভালো হয় এটিও আমরা আলোচনার শুরুতেই জেনে এসেছি। কালো পট্টি রোগের কারণ কি? অবশ্যই ছত্রাক, এটিও আমরা জেনে এসেছি। পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম কি? আলোচনার শুরুতেই আমরা জেনেছি বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠান। দেশি পাটের জাতের নাম উল্লেখ করো। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি আলোচনাটিকে সঠিকভাবে এবং সুন্দরভাবে একটু শোনার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই জানতে পারবো। এবার আসি কিছু অনুধাবন প্রশ্ন। হতে পারে পাটের বীজ শোধন পদ্ধতি ব্যাখ্যা করো, বা স্বাভাবিক মাত্রার চেয়েও পাটের বীজ বেশি কেনার কারণ ব্যাখ্যা করো। আমরা বীজ শোধন পদ্ধতি আলোচনা থেকে জেনে এসেছি স্বাভাবিক মাত্রার চেয়েও পাটের বীজ বেশি কেনার অন্যতম কারণ পাট গাছ থেকে আমরা গুরুত্ব অংশটুকুতে দেখেছি আমরা শাকসবজি হিসেবে ব্যবহার করতে পারি, কৃষি শিল্পে ব্যবহার করতে পারি, বা আমরা ঔষধ শিল্প ব্যবহার করতে পারি। বহুমাত্রিক ব্যবহার করার কারণের জন্য বেশি পরিমাণ পাট বীজ কেনা হয়ে থাকে। পাট গাছের পচন কৌশল কি হতে পারে সেটি ব্যাখ্যা করো। আমরা আলোচনা থেকে এই অংশটিও জানার চেষ্টা করেছি। পাটের জন্য কোন ধরনের জমি উত্তম ব্যাখ্যা করো। আলোচনার শুরুতেই জমি নির্বাচন বা আমাদের নদীমাতৃক বাংলাদেশের যে কথাগুলো বলার চেষ্টা করেছি আমি, সেই অংশটুকু থেকেই কিন্তু আমরা এই বিষয়টি জানতে পারবো। একটা গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন রয়েছে, পাট জাগের সময় মাটির ঢেলা বা কলা গাছ ব্যবহার করা ঠিক নয় কেন? অন্যতম যে কারণটি সেটি হচ্ছে কলা গাছ একটি জীবকোষ। যদি পাট গাছের উপরে কলা গাছ দেওয়া হয়ে থাকে কলা গাছ খুব দ্রুত পচে যায়। ফলে পাট গাছ কলা গাছ খুব দ্রুত পচে যাওয়ার কারণের জন্য পাটের পচন ক্রিয়া বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকতে পারে। পাট জাকের উপরে মাটির ঢেলা দিলে সেটি পানিতে খুব সহজে ধুয়ে যেতে পারে এবং পাটের জাকটাকে পানি থেকে তুলে ফেলতে পারে। ফলে পাটের জাক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এবার আমরা একটু সৃজনশীল প্রশ্ন দেখব। যেমন এখানে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি যে এটি রোগের উপর ভিত্তি করে করা হয়েছে। সবুজ তার পাট খেতে রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করে কিছু পাটের পাতা ও কাণ্ডে গাঢ় বাদামি রঙের দাগ দেখতে পায়। এছাড়াও সে দেখে কিছু গাছের কাণ্ডে কালচে দাগ পড়েছে এবং আক্রান্ত স্থান ফেটে গেছে। আমরা জ্ঞানমূলক অনুধাবন অংশটি ইতিমধ্যে জেনে এসেছি। প্রয়োগ অংশে যদি আমরা দেখি সবুজের পাট খেতে কোন কোন রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়, খেয়াল করে দেখো।
কাণ্ড কালচে বর্ণ ধারণ করেছে, তার মানে শুকনো ক্ষত রোগ হতে পারে। আবার পাতা ও কাণ্ডে বাদামি রং দেখা যাচ্ছে, কাণ্ড পচা রোগ হতে পারে। তাহলে সবুজের পাট ক্ষেতে দুইটি রোগ দেখা দিয়েছে, কাণ্ড পচা রোগ এবং শুকনো ক্ষত রোগ। এই দুইটি রোগের লক্ষণ আমাদের বর্ণনা করতে হবে। ঘ অংশে বলা হয়েছে পাট গাছের উক্ত রোগগুলোর দমন ব্যবস্থা বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে এই রোগগুলোকে দমন করার জন্য যে ব্যবস্থাগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করে এসেছি, সেই অংশটুকু আমাদের এখানে বলার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এখানে আরেকটি সৃজনশীল প্রশ্ন দেখছি। ফারুক শেখ 1 বিঘা জমিতে পাট চাষ করেছেন। কৃষি কর্মকর্তা তাকে পাটের পাতা ঝরানো, জাগ দেয়া ইত্যাদি পদ্ধতি শিখিয়ে দিলেন। তিনি বললেন, পাট শুধু আঁশ হিসেবে নয়, কৃষিজাত শিল্প, পরিবেশ সংরক্ষণ ও সবজি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা, এই প্রশ্নের ক্ষেত্রেও আমরা জ্ঞানমূলক অনুধাবন ইতিমধ্যেই শিখে এসেছি। আমরা প্রয়োগ অংশটুকু যদি দেখি, কৃষি কর্মকর্তার বুঝিয়ে দেওয়া পদ্ধতি বর্ণনা করো। অর্থাৎ কৃষি কর্মকর্তা তাকে পাটের পাতা ঝরানো, জাগ দেয়া দুইটি কৌশল তাকে শিখিয়ে দিয়েছেন। আমরা যে দুটি কৌশল ইতিমধ্যেই আলোচনা করে এসেছি, তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য একটু বলছি, এটি তোমাদের পাঠ্য বইতে 108 নাম্বার পৃষ্ঠায় রয়েছে। সবশেষে উচ্চতর দক্ষতায় কৃষি কর্মকর্তার বক্তব্য মূল্যায়ন করো। অর্থাৎ আমরা সবশেষে যে অংশটুকু আলোচনা করেছিলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে পাট ফসলের গুরুত্ব, সেই অংশটুকু আমাদের এখানে আলোচনা করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আলোচনার একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে পাটের বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা এই আলোচনাটি অত্যন্ত মনোযোগের সাথে দেখবে বলে আমি আশা করছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভিডিওটি ভালোভাবে দেখতে পেয়েছো এবং বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো অংশ নিয়ে বা কোনো অংশ বুঝতে না পারার মতো থাকে, বা এমন যদি কোনো অংশ থাকে যেটি তোমরা বুঝতে পারছো না, তোমাদের একটু বোধগম্য হতে সমস্যা হচ্ছে, তোমরা সেই অংশটি নিয়ে তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে বিষয় শিক্ষক তোমাদের খুব সহজেই ওই অংশটুকু বুঝিয়ে দিবেন। সে পর্যন্ত তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।